তিনি বিশাল একটি আশা দেখিয়ে গিয়েছেন যে অন্তত আমাদের যে 18,000 কর্মী ভাইরা যারা যেতে পারেনি সকল কিছু কমপ্লিট হওয়ার পরেও তারা খুব দ্রুত গতিতে তারা মালয়েশিয়াতে যাবে এবং সে ব্যবস্থা আনোয়ার ইব্রাহিম করবেন। এবং এটি আমরা ধরে নিয়েছিলাম যেহেতু আমাদের প্রধান উপদেষ্টার সাথে আনোয়ার ইব্রাহিমের ঘনিষ্ঠ বন্ধুত্ব, সুতরাং সেই বন্ধুত্বের ফসল হিসেবে হলেও, বন্ধুত্বের মান রক্ষার স্বার্থে হলেও অন্তত এই কাজটুকু তিনি করবেন এবং আমাদের কর্মী ভাইরা অন্তত যারা যেতে পারেননি তারা অন্তত রেহাইটুকু পাবেন। জাতি হিসেবে আমরা সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্য জাতি বোঝা বড় মুশকিল। প্রিয় দর্শক, আজকে হঠাৎ করেই আপনাদের সামনে হাজির হয়েছি। আমার কাছে বেশ কিছু তথ্য খুব আশ্চর্য লাগছে, যে কারণেই আজকে আপনাদের সামনে হাজির হওয়া। দেখেন, আমরা এই যে মালয়েশিয়া প্রবাসীগামী তথা প্রবাসী ভাইরা রয়েছি, বা আমরা মধ্যপ্রাচ্যগামী যারা রয়েছি, মধ্যপ্রাচ্যে যেতে ইচ্ছুক, অথবা বিশ্বের বিভিন্ন দেশে আমরা যারা যেতে ইচ্ছুক, তাদের মধ্যে অনেকের মাঝে বিভিন্ন ধরনের আকাঙ্ক্ষা রয়েছে, বিভিন্ন ধরনের প্রত্যাশা রয়েছে, এবং সেই প্রত্যাশা নিয়ে দীর্ঘদিন যাবৎ আমরা দিন বুনে আসছি অনেক কর্মী ভাইরা। তো আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা গ্রহণ করে তখন সর্বপ্রথম আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার সবচেয়ে ঘনিষ্ঠ যিনি বন্ধু তিনি পরিচয় করিয়ে দিয়েছেন। পাশাপাশি আমরা বিভিন্ন তথ্য উপাত্ত থেকেও জেনেছি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, এবং তার খুব ঘনিষ্ঠজন জন্যই তিনি কিন্তু সর্বপ্রথম বাংলাদেশ সফর করেছেন এবং আমাদের প্রধান উপদেষ্টার সাথে তিনি সাক্ষাৎ করেছেন, তার সঙ্গে কুশল বিনিময় করেছেন। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা, আমাদের মহামান্য রাষ্ট্রপতি সবার সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন এবং এখানে আমাদের কর্মী ভাইদেরকে তিনি বিশাল একটি আশা দেখিয়ে গিয়েছেন যে অন্তত আমাদের যে 18,000 কর্মী ভাইরা যারা যেতে পারেনি সকল কিছু কমপ্লিট হওয়ার পরেও তারা খুব দ্রুত গতিতে তারা মালয়েশিয়াতে যাবে এবং সে ব্যবস্থা আনোয়ার ইব্রাহিম করবেন। এবং এটি আমরা ধরে নিয়েছিলাম যেহেতু আমাদের প্রধান উপদেষ্টার সাথে আনোয়ার ইব্রাহিমের ঘনিষ্ঠ বন্ধুত্ব, সুতরাং সেই বন্ধুত্বের ফসল হিসেবে হলেও, বন্ধুত্বের মান রক্ষার স্বার্থে হলেও অন্তত এই কাজটুকু তিনি করবেন এবং আমাদের কর্মী ভাইরা অন্তত যারা যেতে পারেননি তারা অন্তত রেহাইটুকু পাবেন। ফলে কি হলো, এখনো পর্যন্ত আমাদের সেই কর্মী ভাইরা তাদের যাবার কোনো বন্দোবস্ত এখনো হয়নি। উপরন্তু আপনারা হয়তো লক্ষ্য করে দেখবেন, টেলিভিশনের পর্দা খুললে অথবা পত্রিকার পাতায় চোখ বুলালে দেখবেন প্রতিদিন মালয়েশিয়ার কোনো না কোনো রাজ্যে, অবৈধ হোক বা বৈধ হোক, আমাদের কর্মী ভাইরা 100, 150, 200, 250 এরকম তারা অ্যারেস্ট হচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এই বন্ধুত্ব দিয়ে আমাদের কি হচ্ছে বা কি হলো? আমাদের যে কর্মী ভাইরা যে আশায় বুক বেঁধেছিলেন যে এবার হয়তো একটা কিছু হবে, কারণ হাসিনা সরকারের আমলে এটি হয়নি, এবার একটা কিছু অবশ্যই হবে এবং সেটি শুরু হবে প্রথমত মালয়েশিয়া দিয়েই। কিন্তু আমরা ফলে কি দেখছি? আজকেও দেখলাম যে আমাদের কর্মী ভাইরা বাধ্য হয়ে তারা আইনের আশ্রয় নিতে যাচ্ছেন মালয়েশিয়াতে, মালয়েশিয়ার কয়েকটি কোম্পানির বিরুদ্ধে। এটি কিন্তু টেলিভিশনে আজকেও প্রচার হয়েছে, আপনারা হয়তো দেখে থাকবেন। এবং সেটি হয়তো আপনার মালয়েশিয়াতে প্রায় 262 জন কর্মী তারা অলরেডি মামলা করার প্রস্তুতি নিয়েছেন, এমনকি মামলা হয়তো তারা করে দিয়েছেন সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে। তারা বেতন দিচ্ছে না, তারা তাদেরকে ঠিকমতো খাবার দিচ্ছে না, তাদের বাসস্থানের ব্যবস্থা করছে না, বিভিন্নভাবে আমাদের কর্মীদেরকে তারা পারিশ্রমিক তো দিচ্ছে না, বরং তারা কাজ পর্যন্ত তারা করতে দিচ্ছে না। এবং যেটি বলতেছিলাম যে প্রতিদিন দেখবেন যে 100, 200, 50 জন, 60 জন, 70 জন, 300 জন এরকম করে কর্মী তারা অবৈধ হিসেবে তাদেরকে গ্রেপ্তার করছে এবং দেশে পাঠানোর ব্যবস্থা করছে। তাহলে এটা কি আমাদের বন্ধুত্বের কোনো মর্যাদা রইল? এতে করে আমাদের মাননীয়
উপদেষ্টা মহোদয় অর্থাৎ প্রধান উপদেষ্টার প্রতি আমার সনির্বন্ধ অনুরোধ, আপনার বন্ধু প্রথম যিনি বাংলাদেশ সফর করেছেন, এখনো পর্যন্ত অন্য কোনো রাষ্ট্রপ্রধান কিন্তু বাংলাদেশ সফর করেননি। তো মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তিনি সর্বপ্রথম সফর করেছেন। তাহলে সেই বন্ধু কি করছেন? সেই বন্ধু আসলে আমাদের প্রকৃত বন্ধু নাকি? তো প্রিয় দর্শক, এই যে আমাদের কর্মী ভাইরা যারা অলরেডি মামলা করবার জন্য প্রস্তুতি নিয়েছেন অথবা মামলা করে দিয়েছেন, সেই প্রতিবেদনটি আমি আপনাদেরকে একটু দেখাবো। যদিও এটি যমুনা টেলিভিশনের সৌজন্যে এই প্রতিবেদনটি, আপনারা একটু চলুন দেখি আমরা সবাই মিলে, তারপরে হয়তো আরো কিছু বলা যেতে পারে। 7 মাস ধরে বেতন না পরিশোধ করায় মালয়েশিয়ার একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দেশটিতে কর্মরত প্রবাসী শ্রমিকরা। দেশটিতে অবস্থিত জাপানি প্রতিষ্ঠান কাওয়াগুচি ম্যানুফ্যাকচারিং STNBHDর অধীনস্থ কোম্পানিতে কর্মরত ছিলেন কমপক্ষে 251 জন বাংলাদেশি। গেল 7 মাস ধরে প্রতিষ্ঠানটি থেকে বেতন না পেয়ে চরম দুর্ভোগের দিন কাটছে তাদের। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রতিষ্ঠানটির দুটি কোম্পানির বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে ভুক্তভোগীরা। তবে কোম্পানি দুটির নাম এখনও জানা যায়নি। শোষণ, মালিক পক্ষের দুর্ব্যবহার ও মাসের পর মাস বেতন আটকে রাখার প্রতিবাদে এই মামলা করার পরিকল্পনা করছেন প্রবাসী শ্রমিকরা। এরই মাঝে শুরু হয়েছে মামলার প্রক্রিয়া। ধারণা করা হচ্ছে আগামী 2 সপ্তাহের মাঝেই মামলা দায়ের করা হবে। তো এই ছিল প্রিয় দর্শক, আপনার প্রতিবেদনটি দেখলেন। খুবই হতাশা মধ্যেই আমরা আছি, কারণ এদিকে একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে আমাদের প্রবাসী কর্মীরা যারা এই যে ঋণ করে লক্ষ লক্ষ টাকা ঋণ করে যারা আজকে যেতে পারেননি, যাদের ভিটে মাটি বিক্রি করে যেতে পারেননি, যারা কিস্তিতে টাকা উঠিয়ে যারা যেতে পারেননি, যারা বিভিন্ন ব্যাংক থেকে লোন করে যারা যেতে পারেননি, সেই ব্যাংক, সেই কিস্তি অর্থাৎ সেই এনজিও তারা কিন্তু তাদেরকে ছাড়ছে না। এবং তাদের ভয়ে আমাদের এই কর্মী ভাইরা অনেকেই, আপনারা ইতোমধ্যে জেনেছেন, তারা বিভিন্ন জায়গায় তারা পালিয়ে বেড়াচ্ছেন, বিভিন্ন শহরে গিয়ে তারা রিক্সা চালাচ্ছেন, রিক্সা চালিয়ে তারা দিন আতিপাত করছেন। তো আমরা এমন বন্ধুত্ব, আমরা আসলে কি বলবো, বলার কিছু নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ অনেক কিছু চাইলেও বলতে পারি না ভাই। আল্লাহ হাফেজ।